হ্যালো বন্ধুরা, বিজলি বাংলা চ্যানেল থেকে আজ আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটা শুনলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে গল্পের নাম বলি, গল্পটা এখন শুরু করছি। গল্পের নাম হাওয়া বাতাস, সৈয়দ মোস্তফা সিরাজ। সেবার পুজোর সময় আমার মামার বাড়ির ছোট্ট বড় সবাই মিলে হিমালয় ভ্রমণে গেলে আমি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাজের লোক রামলালও ছিল। লোকটা রাঁধুনি হিসাবে খাসা। দুজনে মনের আনন্দে যথেষ্ট খেতুম আর ক্যারাম পিটতুম, শুধু রাতের বেলাটা। সে কথা বলতেই এক গল্প মনে পড়ে গেল। বাড়িটা শহরতলি এলাকায়, একেবারে শুনশান নির্জন, আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর। মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়া গিয়ে থাকতে পারে। তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি, চারদিকে বাগান, পুকুর, একটা বাঁশবন পর্যন্ত। রামলালের বয়স হলেও শরীরখানা এখনও জোয়ানের মতো তাগড়াই বোঝাই যায়। একসময় রীতিমতো ব্যায়ামবিদ ছিল, আর এখন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক কোনো রকম ভয় ভাবনা থাকার কথাই নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোপে তা দিয়ে দাঁড়ালেই লেজ তুলে পালিয়ে যেতে পথ পাবে না। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল। কিন্তু সন্ধ্যার মুখে বাইরের গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল, দাদাবাবু আপনি একটু দাঁড়ান তো, এখানে আমার কেমন ডর বাজছে, তখনই আঁচ করলুম লোকটাকে যতটা সাহসী ভেবেছিলুম ততটা হয়তো নয়। গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল, চোর গুন্ডা ডাকু তাদের সঙ্গে এক হাত লড়া যায় দাদাবাবু, কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো লড়া যায় না। অবাক হয়ে বললুম, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা কি? রামলাল চোখ টিপে বলল, সে আছে কর্তাবাবু, যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না। রাত বিরেতে উনি বাড়ি না থাকলে বেটা পেয়েই বসে। কেমন অস্বস্তি হলো ওর কথাটা শুনে। বললুম, কার কথা বলছো, খুলে বলো তো রামলাল। রামলাল ফের চোখ টিপে বলল, আছেন তো মালুম হয়ে যাবেন। হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলায় কিচেনে রাতের জন্য রান্না করছে, এবং মাঝে মাঝে তার হেরে গলায় গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে। বাগানের দিকে যেন হুলুস্থুলু শুরু হলো। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি ক্যাঁচ কোঁচ শব্দ শোনা যেতে লাগলো। ঘরের জানলার কপাটগুলো খট খট
করে নড়তে লাগলো। আর সেই সময় গেল আলোটা নিভে। সারা এলাকা অন্ধকার হয়ে গেল দেখে বুঝলুম লোডশেডিং। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপ ধাপ দুর্দার শব্দ করে। সে এসে হাজির হলো, হাঁপাতে হাঁপাতে বলল, কিচেনে হ্যারিকেন ছিল, খুঁজে পেলুম না। শিগগির মোম জ্বালান দাদাবাবু। টেবিলের ড্রয়ার হাতড়ে মোমবাতি বের করে জেলে নিলুম। আশ্চর্য, বাতাসটা আর নেই। বললুম, কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছ? রামলাল কাঁচুমাচু মুখে হাসল আর বলল, পাইনি তো, আবার পেয়েছি। বুঝলেন না দাদাবাবু, হাওয়া বাতাসের সঙ্গে হেঁটে ওঠা মুশকিল। দেখুন না, গালটা এখনো বরফ হয়ে আছে। হাওয়া বাতাসে জ্বর বলে কথা। বিরক্ত হয়ে বললুম, হ্যাঁ তারি, তোমার হাওয়া বাতাসের নিকুচি করেছে। তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না। রামলাল তেমনি চোখ টিপে রহস্যময় হেসে বলল, আছেন যখন এ বাড়িতে সব মালুম হয়ে যাবে। এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন দাদাবাবু, ব্যাটা বড্ড জ্বালাচ্ছে। ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়েই গিয়েছিল। তবে লোকটা গায়ে গতরে যেমন সাহসের বেলায় মোটেও তেমনি নয়। তাহলে রান্না এবং খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলুম। আমি ওকে এ ঘরে শুতে বলতুম, কিন্তু কিছু বলার আগে রামলাল নিজেই অনুরোধ করল, আমার ঘরের মেঝেতে শুতে পারলে রাতের ঘুমটা তার হবে, নইলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না। বাতাসের কি প্রাণ আছে? বাতাস কীভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে আমি ভেবেই পাচ্ছিলাম না। ততক্ষণ আলো এসে গেছে। মেঝের শতরঞ্চির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না। তাছাড়া ওই অস্বস্তি। বিছানায় শুয়েও টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানালা খটখটিয়ে ঘরে ঢুকলো। জোরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম মশার অত্যাচারে। ভাবলুম ভালোই হলো, বাইরের এই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফা রফা করুক। কিন্তু ফের সেই লোডশেডিং। তারপর বাঁশবনের ক্যাঁচ কোঁচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণা কাতর মানুষের গোগানি শুনতে পেলুম। প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছে। আমার গায়ে কাঁটা দিল। এ কখনো কানের ভুল নয়। তাছাড়া ঘরের ভেতর বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে। চারদিকে বাইরে এবং ভেতরে প্রচণ্ড হুলুস তুলুস চলছে। আমি কাঠ হয়ে পড়ে রইলাম। উঠে জানালা বন্ধ করার সাহসও হলো না। তারপর আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দে কি একটা পড়ে গেল শুনলুম। পড়ার শব্দে বিকট ঝনঝন শব্দ। বুঝি প্রকাণ্ড একটা কাঁচ ভেঙে
গুড়িয়ে গেল। আর চুপ করে থাকতে পারলুম না। ডাকলাম রামলালকে। ওঠো, শিগগিরই ওঠো তো। অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে। সে ভারী গলায় বলল, চুপসে শুয়ে থাকুন দাদাবাবু, ও কিছু না। উঠে দাঁড়িয়ে বললুম, কি বলছো তুমি? নিশ্চয়ই নিচের কোনো ঘরের জানালা খুলে গেছে, ছবি টবি পড়ে ভেঙে গেছে হয়তো। রামলাল বলল, ও হাওয়া বাতাসের কাণ্ড দাদাবাবু, চুপচাপ শুয়ে থাকুন। খাপ্পা হয়ে বললুম, নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসের। মামাবাবু এসে যদি দেখেন যে এভাবে আমরা বাড়ি পাহারা দিচ্ছি, তোমারও চাকরি যাবে, আমিও মুখ দেখাতে পারবো না। ওঠো, চলো দেখি কি ভাঙল। রামলাল অন্ধকারে পড়ল। আপনি গিয়ে দেখুন দাদাবাবু, আমি যাব না। রাগ হলে মানুষের সাহস বাড়ে। বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলুম। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাসটা হঠাৎ থেমে গেছে। বাতাস বলা আর উচিত হবে না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন খনিজ ঝড় ভারী অদ্ভুত বটে। বছরে এ সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগাড়ে কয়েকদিন থাকে। কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট। তাছাড়া এক ফোঁটা বৃষ্টি নেই। আকাশ সারা দিন প্রায় নির্ভেক ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি। নিচের তলায় পৌঁছে মনে পড়ল, যা, চাবির গোছাটা আনতে ভুলে গেছি। মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন আর বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই। পরিচ্ছন্নতার বড় বাতি কর। টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠল। দরজা হাট করে খোলা। মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম। যা ভেবেছি তাই। ঘরের দেওয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেন্টিং টাঙানো ছিল। দাদামশাইয়ের মস্ত একটা ছবি ছিল। মহাপুরুষদের ছবি ছিল খান কত, একটাও দেয়ালে আর নেই। মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাঁচ। ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে। আরও অদ্ভুত ব্যাপার, সারা ঘরে যেন হুলুস থুলুস লড়াই করেছে কারা। সোফাগুলো উল্টে পড়েছে, ডিভানটা কাত হয়ে রয়েছে। বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করেছে কারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপারটা দেখে। অবশ্য আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপল। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত ঝলসে উঠল। সারা শরীর হিম হয়ে গেল, যেন কোণের মেঝে ও দেয়ালে চাপ চাপ টাটকা রক্ত জলজল করছে। আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হলো না। তক্ষুনি ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়ে চললুম। সিঁড়িতে
আচার খেয়ে টর্চটাও গেল বিগড়ে। চেঁচিয়ে উঠলাম, রামলাল, ও রামলাল! রামলাল মোম হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল, কি হলো দাদাবাবু? ভাঙা গলায় অতি কষ্টে বললুম, নিচের ঘরে কাকে খুন করা হয়েছে। রামলাল আশ্চর্য ফিক করে হাসল। আগের ভঙ্গিতে বলল, ও কিছু না, হাওয়া বাতাসের কাজ। চলে আসুন দাদাবাবু। সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি তো অবাক হয়ে দেখি রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই কোথাও। কোথাও এক ফোঁটা রক্ত নেই। কেন? এতটুকু লাল দাগ পর্যন্ত নেই। তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটে না। একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল, কর্তাবাবু বাড়ি না থাকলে এমনটাই হয়। বাড়ির ছোট বড় সবাই তো জানে। তাই রাতের ঘটনা নিয়ে আমার মতো কেউ মাথা খারাপ করে না। শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর আর নির্দোষ দেখাচ্ছিল। অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো। হাওয়া নেই, কেমন একটা গুমোট ভাব। বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরে ক্যারাম খেলছিল। তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে, তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া। বড় অবিশ্বাস্য লাগলো। এ রাতে শোবার সময় মনে মনে ঠিক করেছিলাম, যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকব। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলো। কিন্তু আমি জানি ঘটনার শুরু হলে সে জেগে যাবে। যথারীতি লোডশেডিং চলছে। বাইরের চারদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা, যেন মঞ্চের পর্দা ওঠার প্রতীক্ষায় স্থাবর জখম রুদ্ধশ্বাসে রয়েছে। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে শন শন শব্দ শুনতে পেলুম। অমনি একটা জেদ এসে গেল। নিচের ঘরটাতে কাল রাতে যেন এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিল। আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছে পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয়, তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলুস থুলুস করিয়ে আসছে। সিঁড়িতে পা রাখা দায়। ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছি শুধু। সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায়। নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না যা দেখলাম। ঘরের দরজাটা পুরনো এবং প্রকাণ্ড। মচমচ খটাং খট শব্দে দুটো কপাট খুলে গেল। বাতাসটা সনসন করে ঢুকে গেল তক্ষুনি। ভেতরে তোলপাড় শুরু হলো। এক লাফে নেমে ঘরে ঢুকে পড়লুম। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল
পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেটে একটা শরীর, মানুষেরই শরীর মনে হলো। পরনে প্যান্ট শার্ট আর মাথায় টুপিও যেন আছে। সে একটা ছবি টেনে নামাচ্ছিল, আমার দিকে ঘুরল। মুখটা যেন চীনাদের মতো। সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলাম, রামলাল, রামলাল বলে। তারপর টের পেলুম অসম্ভব ঠান্ডা হিম দুই হাতে কেউ আমার গলা টিপে ধরেছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করেছিল। জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ। সে আস্তে বলল, শরীর ঠিক হয়েছে তো দাদাবাবু? প্রথমে ঘড়ি দেখে নিলুম 12:25 বাজে। ঘরে উজ্জ্বল আলো, বিদ্যুৎ এসে গেছে। শরীর খুব ক্লান্ত, গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনো লেগে আছে। দুঃস্বপ্ন নয়, যা ঘটেছে সবই সত্যি। তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিল। সে বাধা দিয়ে বলল, চুপসে নিন্দ কারণ দাদাবাবু, বুঝলেন তো হাওয়া বাতাসের ব্যাপারটা। এবারই কর্তামশাই কেনার পর প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিল, পারিনি। তবে কর্তামশাইও এ বাড়িতে আর থাকতে চান না, বলে গেছেন ফিরে এসে বেচে দেবেন। বললুম, নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল। রামলাল বলল, চীনা নয় দাদাবাবু, জাপানি শুনেছি। ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোরা মেরে আত্মহত্যা করেছিল। এ বাড়িটা ছিল তারই। তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটা ওই বাঁশবনে ফেলে দিয়েছিল। তখনও নাকি ধরে প্রাণটা ছিল। এখনও রাত বিরেতে বাঁশবনে শুয়ে কাঁদে। চমকে উঠে বললুম, তাহলে সেই রক্তই দেখেছি, হাড় কিরির রক্ত? হাই তুলে রামলাল বলল, ছেড়ে দিন। আপনাকে বলেছিলুম দাদাবাবু, এসব নিয়ে মাথা ঘামাবেন না। হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না। লড়তে গেলেই যত ঝামেলা, বুঝলেন তো? বুঝলুম। জাপানি ভদ্রলোক হারাকিরি করে মারা গেছেন বটে, এখনও ব্রিটিশদের ওপর রাগটা মেটেনি। ওকে বুঝিয়ে দেওয়া দরকার, এদেশ ছেড়ে ব্রিটিশরা কতকাল আগে চলে গেছে। আমার বিশ্বাস সেটা বুঝলেই উনি স্বদেশে চলে যাবেন। তাহলে এখানেই গল্পটা শেষ করলাম।